আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আমরা হচ্ছে আমাদের রুটিনের নির্ধারিত সময়ে কিন্তু ক্লাসে চলে এসেছি। বলা যায় যে 2 মিনিট পূর্বে আমরা হচ্ছে লাইভে যুক্ত হয়েছি। ছুটি দিবেন কবে? সো পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো তোমাদেরকেও 27 তারিখ থেকে ছুটি আর কি, মানে সরি 27 তারিখ না, 27 রমজান থেকে ছুটি, ঠিক আছে? পেইড ব্যাচের যারা আছো তোমাদেরকে আমি লাস্ট ক্লাস অবশ্য বলে দিতাম, তো আজকে যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসে জিজ্ঞাসা করেছো, সো বলে দিলাম যে তোমাদের হচ্ছে বোধ হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসে যারা আছো, ব্যাচে যারা আছো, অথবা আমার 26 এবং 27 ব্যাচের পেইডের স্টুডেন্ট যারা আছো, পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো, তোমাদের সবারই হচ্ছে 27 রমজান থেকে ছুটি। তো ক্লাসে যেহেতু অনেকে যুক্ত হয়ে গেছে, নর্মালি যারা নিয়মিত ক্লাস করে, মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস 7 পর্যন্ত যারা হচ্ছে নিয়মিত ক্লাস করে তারা অনেকে যুক্ত হয়ে গেছে, তো আমরা ক্লাসটা শুরু করতে পারি, ক্লাসের দিকে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, ওকে। আর আজকে যদি কেউ নতুন থেকে থাকো একটু একটু জানাবা যে ভাই আমি আজকে নতুন ক্লাসে যুক্ত হয়েছি, এর আগে আপনার কোনো ক্লাস করি নাই, আজকে হচ্ছে আমি নতুন যুক্ত হয়েছি ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসে। ওকে, যদি কেউ নতুন থেকে থাকো তাহলে তোমার প্রতি হচ্ছে অনুরোধ থাকবে তুমি বিগত ক্লাসগুলো অবশ্যই দেখে ফেলবে। হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং এর বিগত 6টা ক্লাস হয়েছে, তো 6টা ক্লাস দেখে এরপরে হচ্ছে 6টা ক্লাস দেখে এরপর হচ্ছে আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য অনুরোধ থাকবে, বা আজকে ক্লাস করতে পারো, সমস্যা নাই। তবে বিগত ক্লাসগুলো অবশ্যই দেখে নিবা, কারণ বিগত ক্লাসগুলোতে অনেক বেসিক কথাবার্তা বলা হয়েছে, গুরুত্বপূর্ণ অনেক আলোচনা চলে গিয়েছে, তাই না? এই হচ্ছে মেন কথা, ঠিক আছে কিনা? তো বিগত ক্লাসগুলো হচ্ছে অবশ্যই করে নিবা। বিগত ক্লাসগুলো কিভাবে করতে হয় জানার কথা, না জানলে জিজ্ঞেস করে নিবা আমাদের কাছ থেকে। আচ্ছা দেখো, আমরা আমাদের পরে চলে যাচ্ছি, আমি বলে দিব যে বিগত ক্লাসগুলো কিভাবে দেখবা। ক্লাসটাকে শুরু করি। আমরা আজকে হচ্ছে কিছু হচ্ছে তোমার ক্লজ মার্কার বা কিছু ফ্রেজ পড়বো যেগুলো তোমার হচ্ছে বিশেষ অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, বিশেষ অর্থে ব্যবহৃত হয়। তো প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েদার অথবা ইফ। তো ওয়েদার এবং ইফ যখন বাক্যের মাঝখানে আসে তখন এটার অর্থ চেঞ্জ হয়ে যায় বা ডিফারেন্ট টাইপ অফ অর্থ দেয়। আমরা জানি ইফ হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহৃত হয়, তাই না? যদি অর্থে, যদি। হ্যাঁ, কিন্তু এই ইফটা যদি বাক্যের মাঝখানে ইউজ করো তখন এটা হচ্ছে তোমার অন্য আরেকটা অর্থ দিতে পারে, অন্য আরেকটা অর্থে ব্যবহৃত হতে পারে। তো বিষয়টা দেখো, ওয়েদার অথবা ইফ এটা কেমন অর্থ দেয় আসলে? এটা অর্থ দেয় হবে কি হবে না, করবে কি করবে না, ঘটবে কি ঘটবে না, হ্যাঁ, জানবে কি জানবে না, করবে কি করবে না, এইরকম অর্থ দেয়, ঠিক আছে? বুঝতে পারছো কিনা? তুমি কি একটা বাংলা দেখো তাহলে বুঝতে পারবা। এখানে বলছে আমি নিশ্চিত না, মানে আই এম নট শিওর, আমি নিশ্চিত না সে মিটিং এ অ্যাটেন্ড করবে কি করবে না, এই যে এরকম বাক্য। আবার তুমি কি জানো সে হচ্ছে পার্টিতে আসবে কি আসবে না। অবশ্য তারা বলেনি যে তারা বাংলাদেশ ভিজিট করবে কি করবে না। এই যে কোনো একটা জিনিস হবে কি হবে না, করবে কি করবে না, ঘটবে কি ঘটবে না, এই অর্থে আমরা হচ্ছে ওয়েদার অথবা ইফ ব্যবহার করতে পারি বাক্যের মিডলে, একদম বাক্যের মাঝখানে, ঠিক আছে? তো আমরা একটু ট্রান্সলেট করার চেষ্টা করি। দেখো এখানে বলছে যে আমি নিশ্চিত না, তো এটার ইংরেজি তোমরা পারো, আমি নিশ্চিত না মানে কি? আই এম নট শিওর, আমি নিশ্চিত না। এবার এখানে তোমার বলছে যে সে মিটিং এ অ্যাটেন্ড করবে কি করবে না, এই যে করবে কি করবে না আছেন এখানে, যে হবে কি হবে না, করবে কি করবে না, এরকম অর্থ দিচ্ছে। তাহলে আমি প্রথম অংশের পরে এখানে কি বসাবো? ওয়েদার বসাবো, বা আমি এখানে ইফও বসাতে পারি। কি বসাতে পারি? ইফও বসাতে পারি। সো আমি নিশ্চিত না, আই এম নট শিওর, সে মিটিং এ অ্যাটেন্ড করবে কি করবে না, তাহলে এটা হবে ইফ অথবা ওয়েদার। হ্যাঁ, শি উইল অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিং এ অ্যাটেন্ড করবে কি করবে না। সো এই জিনিসটা হচ্ছে তোমাদের টেন্সের আলোচনা। তো টেন্সের আলোচনা তো আমরা বিগত ক্লাসগুলোতে করেছি, তাই না? বিগত ক্লাসগুলোতে করেছি, এর জন্য কিন্তু এটা আমি আর ভেঙে ভেঙে ট্রান্সলেট করে দিলাম না, কারণ এগুলো তোমাদের জানা কথা, ঠিক আছে কিনা? সো আই এম নট শিওর, আমি নিশ্চিত না সে মিটিং এ অ্যাটেন্ড করবে কি করবে না, ফিউচার ইনডিফিনাইট টেন্সে করে ফেললাম। ওকে, আচ্ছা এরপর বলছে যে এরপর এগুলো তুমি পারবা। এরপর তো দেখো বলতেছে তারা বলেনি, তারা বলেনি এটা কোন টেন্স তোমরা তো জানো, সো এটার ইংরেজি হচ্ছে they didn't say, তারা বলেনি। এরপর এটা কি আছে? বাংলাদেশ ভিজিট করবে কি করবে না, তারা বলেনি যে তারা বাংলাদেশ ভিজিট করবে কি করবে না। এই যে করবে কি করবে না, হবে কি হবে না, এরকম অর্থ আসতেছে। তো আমি এখানে নিলাম কি, এই অংশটার পরে আমি এখানে কি নিলাম? ওয়েদার নিলাম, ওয়েদার। এবার এতটুকু ট্রান্সলেট আমরা করব, বাংলাদেশ ভিজিট করবে, বাংলাদেশ ভিজিট করবে, মানে এখানে তো আছে বাংলাদেশ ভিজিট করবে কি করবে না, তুমি তো ট্রান্সলেট করবে হচ্ছে বাংলাদেশ ভিজিট করবে, করবে। সো করবে ইংরেজি কি? দে উড ভিজিট বাংলাদেশ। তুমি বলতে পারো যে ভাই এখানে দে উইল হওয়ার কথা, কারণ এখানে তো হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স, তাহলে তো এরকম হওয়ার কথা দে ডিডন্ট সে ওয়েদার দে উইল ভিজিট বাংলাদেশ, তাই না? আচ্ছা, এটা একটা গ্রামার সিকোয়েন্স অফ টেন্স বলে, এটা তোমাদের শেখাবো। তো
তো বিষয়টা আগেরটা এরকম, আমি নিশ্চিত না সে মিটিং এ অ্যাটেন্ড করবে কি করবে না। সো তুমি ইংরেজি করবা, সে মিটিং এ অ্যাটেন্ড করবে, মানে ওয়েদারের পরে যে বাক্যটা তুমি ইংরেজিতে বসাবা ওটা তুমি ফিউচার ইনডিফিনিট টেন্সে করবা। হ্যাঁ, আমি নিশ্চিত না সে মিটিং অ্যাটেন্ড করবে ইংরেজি কি, শি উইল অ্যাটেন্ড দ্য মিটিং। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছো? এটা বুঝতে পারলে নিচের এই গ্রামারটা একটু শেখাবো। সিকোয়েন্স অফ টেন্স এটা হচ্ছে তোমার চাকরির পরীক্ষা, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে এখান থেকে কোশ্চেন এসে থাকে। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে সিকোয়েন্স অফ টেন্স থেকে তোমার হচ্ছে প্রায় সময় কোশ্চেন আসে। ঠিক আছে, তো ওইটা তো অ্যাডমিশনের পড়া, ওইটা আমি অ্যাডমিশনে বিস্তারিত পড়াবো, আর এখন একটু হালকা করে একটু বোঝাই দেবো। ঠিক আছে, যেহেতু এটার আলোচনা এসেছে এখানে, তাই। আচ্ছা, কেউ না বুঝতে পারলে সেটা হচ্ছে জানাবে। আমি দেখো একটা জিনিস শেখাই তোমাদের, সেটা হচ্ছে যে আমি কিছু বাক্য আমি হচ্ছে একটা বাক্য লিখলাম যে আই নো দ্যাট হি স্টাডিজ রেগুলারলি। হ্যাঁ, রেগুলারলি জায়গা না লিখলাম না, আই নো আমি জানি দ্যাট হি স্টাডিজ রেগুলারলি, সে নিয়মিত পড়াশোনা করে। আচ্ছা, এটা একটা বাক্য গেল। আবার আমি লিখলাম হচ্ছে তোমার আই নো when he will come। ঠিক আছে, এই যে দুইটা বাক্য একটু বোঝার চেষ্টা করি আমরা। আচ্ছা, এখানে একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, কি কোয়েশ্চেন করতেছে? আমি তো আগে ক্লাস করিনি, তাহলে কি আমি চলে যাব? তুমি আগের ক্লাসগুলো না করলে অনেক কিছু বুঝতে মানে অসুবিধা হতে পারে। এখন যদি অসুবিধা না হয় তাহলে তুমি ক্লাসটা করতে পারো, সমস্যা নেই। কারণ বিগত ক্লাস 6টা ক্লাসে যা বোঝাইছে আজকে কিন্তু আমি তা বোঝাবো না। ঠিক আছে কিনা? নোট শেয়ারের কথা যারা বলতেছো, অনেকে নতুন থাকতে পারো, তাদের উদ্দেশ্যে বলতেছি যে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে কোর্সটা, এটা একদম ফুল ফ্রি কোর্স। মানে সিএডএমির তোমার পাবলিক যে হচ্ছে অফিসিয়াল যে পেজ, এখানে কিন্তু ক্লাসটা হচ্ছে লাইভ, তাই না? তাহলে এটা হচ্ছে একটা ফ্রি কোর্স। তো এই ফ্রি কোর্সে ভর্তি হইতে গেলে কি করতে হবে? এই ফ্রি কোর্সে তোমরা যদি ভর্তি হইতে চাও তাহলে হচ্ছে আমাদের সিআরডিএমির অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই নাম্বারে একটু নক দিতে হবে বা পেজে নক দিলে হবে, যেভাবে আমি আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে যুক্ত হইতে চাই। হ্যাঁ, যুক্ত হওয়ার পরে তোমাকে অনেকগুলো লিঙ্ক দিবে, তুমি ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে কিনা? হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া, ফেসবুক গ্রুপে যুক্ত হওয়া, ওয়েবসাইটে এনরোল করবা, নোটশিট ডাউনলোড করবা, ক্লাস করবা। ঠিক আছে কিনা? এই হচ্ছে মেন কথা। যাক, আমরা হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করি। কি বলতেছে? আই নো। দেখো এই জিনিসটা একটু খেয়াল করো, এই যে সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা অ্যাডমিশন টেস্ট, চাকরি পরীক্ষা, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমার এটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর ফ্রি হ্যান্ড রাইটিং আমাদের এই আলোচনাটা এসেছে, লেখার ক্ষেত্রে আমাদের এই গ্রামারটা জানতে হবে, জানা থাকাটা খুব বেশি প্রয়োজন। তো বলছে আই নো দ্যাট হি স্টাডিজ রেগুলারলি। এখন এটা একটা সেন্টেন্স না? আমি জানি যে সে নিয়মিত পড়াশোনা করে, এটা কিন্তু একটা সেন্টেন্স। তো এই পুরো সেন্টেন্সে দেখো তোমার আলাদা সাবজেক্ট ভার্ব রয়েছে, আছে? আলাদা সাবজেক্ট ভার্ব আছে কিনা তোমার? দেখো, এই যে আই সাবজেক্ট, আবার নো ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব। তাহলে এটা একটা পার্ট, মানে এখানে একটা সেন্টেন্সে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আই নো সাবজেক্ট ভার্ব, তাহলে এটা একটা পার্ট। আবার এখানে হি সাবজেক্ট স্টাডিজ হচ্ছে ভার্ব, তাহলে এটা আর একটা পার্ট। তাহলে একটা সেন্টেন্সের কিন্তু এখানে দুইটা পার্ট আছে, মানে দুইটা ক্লজ। তো বুঝতে পারছো? হ্যাঁ, তো দুইটা ক্লজ এই যে দ্যাট দ্বারা যুক্ত হয়েছে। কি দ্বারা যুক্ত হয়েছে? দ্যাট দ্বারা। দুইটা পার্ট দ্যাট দ্বারা যুক্ত হয়েছে। আবার পরেরটা দেখো, পরের সেন্টেন্সটাও কিন্তু তোমার একটাই সেন্টেন্স বা দুইটা পার্ট আছে। কি হয় পার্টটা, আমি দুইটা পার্ট কিভাবে চিনতেছি? আলাদা আলাদা সাবজেক্ট ভার্ব থাকবে। হ্যাঁ, এই সাবজেক্ট এই ভার্ব, আবার এই সাবজেক্ট এই হচ্ছে ভার্ব। তাহলে একটা সেন্টেন্সের এখানে হচ্ছে আমার দুইটা পার্ট আছে। কয়টা পার্ট আছে? দুইটা পার্ট আছে। তো একটা সেন্টেন্সে যখন দুইটা পার্ট থাকে তখন দ্বিতীয় পার্টটা কোন টেন্সে হবে এটা হচ্ছে তোমার নির্দেশ করে, বা এটা হচ্ছে তোমার ঠিক করে দেয় হচ্ছে প্রথম সেন্টেন্সের প্রথম পার্টটা। দ্বিতীয় পার্টটা কোন টেন্সে হবে এটা কে ঠিক করে দেয়? এটা কি ঠিক করে দেয়? এটা ঠিক করে দেওয়া হচ্ছে প্রথম পার্টটা। হ্যাঁ, অর্থাৎ আই নো এইটা ঠিক করে দিবে। হ্যাঁ, এইটা ডিফাইন করবে যে আমার সেকেন্ড পার্টটা কোন টেন্সে হবে। ঠিক আছে, বোঝা গেছে? এখন তুমি একটা জিনিস খেয়াল করো, প্রথম পার্টটা যখন প্রেজেন্ট টেন্সে থাকবে, কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে থাকবে, তখন দ্বিতীয় পার্টটা এটা প্রেজেন্টের যে কোনো টেন্স অথবা ফিউচার টেন্স হতে পারে। ঠিক আছে, তাহলে প্রথম পার্ট, ফার্স্ট পার্ট যদি আমার হয় কি প্রেজেন্ট টেন্সে, কোন টেন্সে হয়?
প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আমার সেকেন্ড যে পার্টটা এইটা হচ্ছে প্রেজেন্টের যে কোনো টেন্স হতে পারে, প্রেজেন্টের যে কোনো টেন্স হতে পারে অথবা ফিউচার হইতে পারে। কোন টেন্স হইতে পারে? ফিউচার টেন্স হইতে পারে। বুঝতে পারছো? এখন তাহলে আমার এই দুইটা গ্রামার কিন্তু ঠিক আছে। দেখো আই নো এটা কোন টেন্স, সাবজেক্টের পরে ভার্ব এক নাও ফর্ম, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমাদের তো আমি টেন্স খুব বিস্তারিতভাবে শিখিয়েছি, এগুলো জানার কথা। আচ্ছা এখন দ্বিতীয় পার্টটা আমি কি করলাম? দ্বিতীয় পার্টটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করে দিলাম। সো আমার গ্রামাটিক্যালি সেন্টেন্সটা কারেক্ট। আমি জানি যে সে নিয়মিত পড়াশোনা করে। আবার এইটা দেখো যে আমি জানি এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো দ্বিতীয় যে পার্টটা এটা কিন্তু আমি ফিউচার ইনডিফিনিটে করছি, এই যে সাবজেক্টের পরে উইল তারপরে ভার্ব এক নাও ফর্ম, তাই না? ফিউচার ইনডিফিনিটে করেছি, তার মানে এই সেন্টেন্সটা আমার কারেক্ট আছে। হ্যাঁ, এই সেন্টেন্সটা আমার কারেক্ট আছে। তাহলে আমার যখন প্রথম পার্টটা, ফার্স্ট পার্টটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট টেন্স হবে, ইনডিফিনিট না প্রেজেন্ট টেন্স হবে, তখন সেকেন্ড পার্টটা প্রেজেন্টের যে কোনো টেন্স এবং ফিউচার টেন্স হইতে পারে। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ, এই জিনিসটা ক্লিয়ার, বুঝতে পারছো? এগুলো অনেকে বলছে এগুলো কি পড়াচ্ছেন? হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং শেখাচ্ছি ভাইয়া, তো এর ভিতরে গ্রামার আসছে, গ্রামারটা একটু বোঝা দিচ্ছি। তুমি যদি আগের ক্লাসগুলো না করে থাকো, যেভাবে বললাম সিআরডিমির পেজে নক দিবা, হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে একটু ভর্তি হয়ে যাবে কাইন্ডলি, তাহলে বুঝতে পারবা। আর এখানে যারা নতুন তারা যে কোয়েশ্চেনগুলো করতেছে, তোমরা যারা আগে থেকে ক্লাস করতেছো, হ্যাঁ তারা একটু বোঝাই দিও কষ্ট করে। হ্যাঁ, একটু বোঝাই দিও। আমার হচ্ছে পড়াই থেকে এগুলো আমি দেখতে পারতেছি না, মানে সময় তো কম। তো বিষয়টা এবার এই জিনিসটা ক্লিয়ার, এটা আমি ছোট করে দিলাম। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে আমি আরো কিছু বাক্য লিখতেছি। দেখো আমি লিখলাম আই নিউ that he had gone এটা আমি পাশ থেকে লিখে জায়গা না থাকতেছে না বেশি, তাহলে বলছে আমি লিখলাম যে আই নিউ দ্যাট হি হ্যাড গন টু দ্য পার্টি দিয়ে দিলাম। হ্যাঁ, পার্টি এখানে দেখো একটা সেন্টেন্স লিখে আই নিউ, আমি জানতাম যে হি হ্যাড গন টু দ্য পার্টি, সে পার্টিতে গিয়েছিল। আবার আমি আরেকটা বাক্য লিখলাম যে কি I knew, ওই আগের সেন্টেন্সটাই, I knew that বা I knew when he will come। ঠিক আছে, দ্বিতীয় সেন্টেন্সটা ভুল, কি জন্য ভুল দেখাবো। দেখো এখন এই আগের মতোই একটা সেন্টেন্স দুইটা পার্ট আছে, সাবজেক্ট তোমার হচ্ছে এই যে সাবজেক্ট ভার্ব একটা পার্ট, আবার সাবজেক্ট ভার্ব এটা আরেকটা পার্ট, একটা সেন্টেন্সে দুইটা পার্ট। এই সেম একটা সাবজেক্ট ভার্ব একটা পার্ট, আবার সাবজেক্ট ভার্ব আরেকটা পার্ট। তো একটা সেন্টেন্সে যখন এরকম দুইটা পার্ট থাকে, তো প্রেজেন্ট টেন্সে থাকলে কি হয় সেটা তো বোঝালাম। এখন আসো পাস্ট টেন্স যদি থাকে, যেমন এখানে তোমার সাবজেক্টের পরে যে নিউ, এটা নিউ ভার্বে কয় নাও ফর্ম? নো, নিউ, নোন, তাই না? সাবজেক্টের পরে ভার্বে দুই নাও ফর্ম, এটা তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আমার যদি হচ্ছে প্রথম পার্টটা পাস্ট টেন্সে থাকে, কোন টেন্সে থাকে? পাস্ট টেন্সে থাকে, তাহলে আমার দ্বিতীয় পার্টটা পাস্টের যে কোনো টেন্স হতে পারে, পাস্টের যে কোনো টেন্স হতে পারে। ঠিক আছে, ওটা তুমি বলতে পারবা আই নিউ দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক। হ্যাঁ, তুমি এটাও বলতে পারবা আই নিউ দ্যাট, আমি এটা আরেকটা লিখতেছি, হি ওয়াজ রিডিং আ বুক, সে একটা বই পড়ছিল, সে একটা বই পড়ছিল। হ্যাঁ, কি লিখলাম যে আই নিউ দ্যাট হি ওয়াজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছে, এটাও কারেক্ট একটা সেন্টেন্স। তো একটা সেন্টেন্সের দুইটা পার্ট, যখন প্রথম পার্টটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন হচ্ছে দ্বিতীয় পার্টটা পাস্টের যে কোনো টেন্স হতে পারে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, সবগুলো হতে পারে। হ্যাঁ, সবগুলোই হতে পারে। এখন তুমি আমাকে বলতে পারো হ্যাঁ, যদি হচ্ছে চাকরি পরীক্ষা বা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য কোনো অ্যাডমিশন টেস্টে আমার হচ্ছে একটা অপশনে আছে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আর একটা আছে পাস্ট পারফেক্ট, আর অন্যগুলো অন্যান্য টেন্স আছে, আমি কোনটা অ্যান্সার করব? হ্যাঁ, তুমি দেখো যদি হচ্ছে তোমার অপশনের ভিতরে একাধিক পাস্ট থাকে, তখন হচ্ছে তুমি পাস্ট পারফেক্টটাকে চুজ করবে। পাস্ট পারফেক্ট হচ্ছে তোমার হচ্ছে
অ্যান্সার হবে, ঠিক আছে? মানে বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি যে যদি হচ্ছে অপশনের ভিতরে তোমার হচ্ছে অপশনের ভিতরে যেটা আমি বললাম যে প্রথম যে পার্টটা এটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে দ্বিতীয় পার্টটা পাস্টের যে কোনো টেন্স হতে পারে। এখন তোমার যদি কোনো পরীক্ষায় আসে অপশনে এতে ধরো পাস্ট ইনডিফিনিট থেকে একটা দিছে, ইনডিফিনিট দিছে, আবার অপশন 2 তে দিছে হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস, কি পাস্ট কন্টিনিউয়াস দিছে, আবার মনে করো অপশন 3 তে দিছে হচ্ছে ফিউচার, ফিউচার তো হবে না বুঝতে পারতেছো, আর অপশন 4 এ দিয়েছে হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্স। তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? সঠিক হওয়ার দিক থেকে পাস্ট পারফেক্টটা মানে পাস্ট পারফেক্টটা হচ্ছে তোমার সব থেকে এগিয়ে, হ্যাঁ পাস্ট পারফেক্টটা হচ্ছে সব থেকে এগিয়ে থাকবে অ্যান্সার সঠিক হওয়ার দিক থেকে। এটা গেল, ওকে। আমি তোমাদের একটা দিব, একটা হচ্ছে আমি তোমাদের প্র্যাকটিস দিব। আরেকটা জিনিস দেখো, এখানেও কিন্তু সেম হয়েছে, আই নিউ, এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমার দ্বিতীয়টা হচ্ছে পাস্টের যে কোনো টেন্স হতে পারে। এখন আমার এখানে কি ব্যবহৃত হয়েছে? আমার তো এখানে ফিউচার ব্যবহৃত হয়ে গেছে, হি উইল কাম, সে আসবে। মানে এটা হচ্ছে আমি জানতাম সে আসবে, অর্থ মনে হচ্ছে ঠিক আছে কিন্তু গ্রামাটিক্যাল এটা ভুল। দেখো যখন হচ্ছে তোমার প্রথম পার্ট হচ্ছে পাস্ট টেন্সে থাকবে, তখন দ্বিতীয় পার্টে যদি মডাল অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, দ্বিতীয় পার্টে যদি মডাল ভার্ব থাকে, যেমন উইল একটা মডাল ভার্ব না, উইল, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, দ্বিতীয় সেন্টেন্সে যদি কোনো মডাল ভার্ব থাকে, কোন ভার্ব থাকে? মডাল ভার্ব থাকে, তাহলে এই মডাল ভার্বের 2 নং ফর্ম ইউজ করতে হবে। অর্থাৎ এখানে উইল আছে না, উইলের 2 নং ফর্ম কি? উড, এই উডটা হবে এখানে সঠিক অ্যান্সার, তার মানে উইলটা হচ্ছে ভুল। তাহলে বাক্যটা হচ্ছে আই নিউ হোয়েন হি উড কাম, নট হি উইল কাম। মানে অর্থটা আমি কেমন করতে চাচ্ছি, আমি জানতাম সে আসবে, তো সে আসবে ইংরেজি হুইল কাম মনে হচ্ছে সঠিক, কিন্তু আমার যেহেতু প্রথম পার্টটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমার দ্বিতীয় পার্টে যখন মডাল অক্সিলারি ভার্ব ব্যবহৃত হলো তখন এইটা 2 নং ফর্মে উড ইউজ করে দিলাম। কি ইউজ করে দিলাম? উড ইউজ করে দিলাম। হ্যাঁ, তুমি যদি ইউজ না করো তাহলে সেটা ভুল হবে, অর্থাৎ হি উইল কাম এটা ভুল বাক্য, হি উড কাম এটা হচ্ছে সঠিক বাক্য, ঠিক আছে? ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি জানাইতে হবে। আমি তোমাদের একটা প্র্যাকটিস দিচ্ছি, নিজেরা করবে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে হচ্ছে তোমার 22-23 সেশনে আসছিল যে ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটা আমার জায়গা লাগবে আরো বেশি যেহেতু অপশন দিতে হবে। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটা ছিল প্রথমবার, দ্যাট ড্যাশ দ্য বুক, অর্থাৎ এই ড্যাশে কোনটা হবে? হ্যাঁ, অপশন এ হচ্ছে সবকিছুই, আচ্ছা অপশন এ হচ্ছে তোমার কি? আই রিড। আচ্ছা, অপশন 2 হচ্ছে আই ওয়াজ রিডিং, ঠিক আছে? অপশন 3 যেমন অপশন ছিল তেমনই দিচ্ছি, আই হ্যাভ রিড। আর অপশন 4 হচ্ছে আই হ্যাড রিড। কোনটা সঠিক হবে বলো? ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটা ছিল প্রথমবার, দ্যাট আই ড্যাশ দ্য বুক, আমি বইটা পড়েছিলাম, এরকম টাইপ আর কি। তো এখানে কোনটা সঠিক হবে বলো? আফরোজা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি আই হ্যাড রিড, আই হ্যাড, সবাই আই হ্যাড রিড করছে, গুড। এই তো, সো তোমরা মনে করো হচ্ছে কোনো একটা, মনে করো ঢাকা ইউনিভার্সিটিতে এটাকে সিকোয়েন্স অফ টেন্স বলে, যেটা পড়ালাম, এটা থেকে কোনো না কোনো সেশন আসেই, ঢাকা ইউনিভার্সিটি সিকোয়েন্স অফ টেন্স থেকে আসবেই, মাস্ট। এটা আমি ইউটিউবে একটা ভিডিও দিয়েছিলাম, ইউটিউবে আমার একটা ভিডিও আছে, আরো বিস্তারিত জানতে চাইলে ইউটিউবের ভিডিওটা দেখে নিতে পারো, ফ্রি ভিডিও। সো এখান থেকে আসবে। সো মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলো না, অন্য কোনো একটা ইউনিভার্সিটিতে পেয়ে যাবা, বা তুমি ধরো অ্যাডমিশন টেস্টে তোমার আসে নাই, সো তুমি চাকরির পরীক্ষা অবশ্যই পাবা, এই আর কি। যাক, একটা নতুন গ্রামার তোমাদের শেখায় দিলাম, খুব ইম্পর্টেন্ট। গেল, ফ্রি হ্যান্ডরাইটিং শিখতে শিখতে এই গ্রামারটা আসলো, তাই একটু শেখায় দিলাম। এখন হচ্ছে সবাই 4 নম্বর অ্যান্সার করছো, সো গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এবার হচ্ছে আমি পরেরটাতে চলে যাই। দেখো, তাহলে এই জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ, যখন করবে কি হবে কি হবে না তখন আমি ওয়েদার অথবা ইফ ব্যবহার করে দিব। ওকে, এবার পরেরটাতে চলে যাচ্ছি। পরেরটা হচ্ছে দো অলদো থেকে, অর্থাৎ যদিও, আমরা যদি বাংলা বাক্যে যদিও থাকে বা সত্ত্বেও থাকে, হ্যাঁ যদিও থাকলে আমি সেখানে দো অথবা অলদো যে কোনো একটা ব্যবহার করব। যদি আমার সত্ত্বেও থাকে সেখানে আমি ডিসপাইট অথবা ইন স্পাইট অফ যে কোনো একটা ব্যবহার করব, মানে উভয়টার অর্থই হচ্ছে সেম। ওকে, এখন গ্রামারটা কেমন হবে?
প্রথমে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে দুইটা ক্লজ ও বাক্যাংশ পরস্পর বিপরীত অর্থ দিবে, এটা তোমার না জানলে হচ্ছে, কারণ তুমি তখন ফ্রি হ্যান্ড রাইটিং মানে হচ্ছে ট্রান্সলেট করবা, তাই না? যেমন হচ্ছে বাক্যগুলো কই, এই যে তুমি একটা জিনিস দেখো কি বলতেছে, কি যদিও আবহাওয়া ঠান্ডা ছিল তবুও আমরা বাইরে গিয়েছিলাম, এই যে বাক্য আমার যদিও আছে, তার মানে আমি এখানে কি ইউজ করব, দো ইউজ করব, কি দো ইউজ করব। তো আমার গ্রামারটা কি হবে, গ্রামারটা কেমন হবে, সেই গ্রামারটা কেমন হবে এটা তোমাকে একটু জানতে হবে। ও অর্থটা কেমন ছিল, যে এই দেখো দোযুক্ত অংশে কিন্তু উভয় পার্টের অর্থটা বিপরীত। হ্যাঁ, আবহাওয়া ঠান্ডা ছিল, এখন আবহাওয়া ঠান্ডা থাকলে তো বের না হওয়ার কথা, তাই না? কিন্তু কি করছে দেখো, আবহাওয়া যদিও ঠান্ডা ছিল তবুও আমরা বাইরে গিয়েছিলাম, অর্থাৎ আবহাওয়া ঠান্ডা থাকলে, বা আমি ধরো বললাম যে যদিও বাইরে বৃষ্টি হচ্ছিল তবুও আমরা খেলা করছিলাম। নর্মালি বৃষ্টি হলে তো খেলা না করার কথা, কিন্তু আমরা খেলা করছিলাম। ওই যে দুইটা ক্লজ বিপরীত অর্থ দিবে। আরো সহজভাবে বললে আমি বললাম ধরো যদিও সে কঠিনভাবে পড়াশোনা করেছিল তবুও সে পরীক্ষায় ফেল করেছিল। তো কঠিনভাবে পড়লে পাশ করার কথা, অ্যাটলিস্ট ফেল মানে এ প্লাস না, পাস তো করার কথা। দুইটা ক্লাস এরকম বিপরীত অর্থ দেয়, এটা জাস্ট জেনে রাখো, তোমাদের কাজে লাগতে পারে। যদিও তোমরা এখানে ট্রান্সলেট করবা, তোমাদের এটা না বুঝলে হচ্ছে। তো গ্রামারটা কেমন হবে, গ্রামারটা কি, গ্রামার হচ্ছে তোমার উভয় পাশে টেন্স একই থাকবে, উভয় পাশে টেন্স একই থাকবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু ট্রান্সলেট করে বলছে যদিও আবহাওয়া ঠান্ডা ছিল, যদিও আবহাওয়া ঠান্ডা ছিল। ওকে, তো যদিও আছে তাহলে আমি এখানে দো করব, দো দো আমার হচ্ছে সাবজেক্ট কোথায়, এই যে আবহাওয়াটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট, তাই না? দো দা ওয়েদার, বাংলা বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে না, দো দা ওয়েদার, যদিও আবহাওয়া। এবার কি দেখো, তোমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্স পড়ানোর সময় আমি বলেছিলাম যে বাংলা বাক্যের শেষে যদি ছিল থাকে, কি থাকে, ছিল থাকে, তাহলে সেখানে মেইন ভার্ব কি হয়, অজর হয়, কি হয়, অজর হয়। সো দা ওয়েদার, মনে আছে কিনা জানি না, তোমাদের পড়িয়েছি, দো দা ওয়েদার ওয়াজ, যদি আবহাওয়া ওয়াজ ছিল কি কোল্ড, ঠান্ডা, কোল্ড, যদি আবহাওয়া ঠান্ডা ছিল তবুও আমরা বাইরে গিয়েছিলাম। সো এবার আমরা বাইরে গিয়েছিলাম, এটা আমি হচ্ছে ট্রান্সলেট করবো। তো আমরা বাইরে গিয়েছিলাম ইংরেজি কি, উই ওয়েন্ট আউটসাইড, তাই না? এটা হচ্ছে পারবা তোমরা, উই ওয়েন্ট আউটসাইড। কিভাবে হলো, এটা হচ্ছে আগেই পড়ানো হয়েছে তোমাদের, যে উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম, আউটসাইড মানে বাইরে। ওকে, তো এরকম হবে, যদিও থাকলে উভয় পাশে টেন্স একই থাকবে। যেমন এই পাশে তোমার হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করেছি, এই পাশেও আমি পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করেছি। ওকে, ঠিক আছে কিনা? তারপর হচ্ছে যদিও আমি সব বুঝতে পারি তবুও আমি উত্তর করতে পারি না। হ্যাঁ, যদিও আমি সব বুঝতে পারি তবুও আমি উত্তর করতে পারি না। আচ্ছা, এখানে আছে এইটা, আমি তোমাদের যদি হচ্ছে আর একটু ডিফারেন্ট করে দিই তাহলে পারবা? তো করো তো, যদিও আমি সবকিছু বুঝতে পেরেছিলাম, কি পারি না, পেরেছিলাম, দেখি কেউ পারো কিনা। যদিও আমি সবকিছু বুঝতে পেরেছিলাম তবুও আমি উত্তর দিতে পারিনি, করো এটা, দেখি পারো কিনা। যদিও আমি সবকিছু বুঝতে পেরেছিলাম তবুও আমি উত্তর দিতে পারিনি, এটা কেউ পারবা? হ্যাঁ, এখানে তবুওর জন্য আবার ডেসপাইট কেন দিছো? নর্মালি বিষয়টা হচ্ছে ইংরেজি বাক্যে দো মানে হচ্ছে বাংলা বাক্যে যদিও তবুও এটা আসে, এটা হচ্ছে বাংলার সমস্যা। বাংলায় হচ্ছে যদিও তবুও আসে, মানে যে বাক্যে তুমি যদিও ইউজ করবো, এই বাক্যে তবুওটা ইউজ না করলে অর্থটা কেমন কেমন মনে হয়। যেমন আমি যদি বলি যদিও সে কঠিনভাবে পড়াশোনা করেছিল, পরীক্ষায় ফেল করেছিল, কেমন একটু নিরস লাগছে, তাই না? তুমি তবুওটা ইউজ করলে একটু সুন্দর মনে হয়, যে যদিও সে কঠিনভাবে পড়াশোনা করেছিল তবুও পরীক্ষায় ফেল করেছিল। কিন্তু ইংরেজি বাক্যে এই তবুওর জন্য কোনো ইংরেজি নেই। হ্যাঁ, ইংরেজি বাক্যে শুধু দো ব্যবহার করলেই হয়ে যাবে, শুধু দো ব্যবহার করলে হয়ে যাবে, যদিওর জন্য শুধু দো ব্যবহার করলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি বুঝতে পেরেছিলাম, এটা ইংরেজিতে পারবা, দো আমি বুঝতে পেরেছিলাম, তাহলে আই আন্ডারস্টুড, কেন কিভাবে হচ্ছে টেন্স পড়ানো হয়ে গেছে, এজন্য কিন্তু বিস্তারিত বোঝাচ্ছি না। হ্যাঁ, দো আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, কি যদি আমি বুঝতে পেরেছিলাম আমি উত্তর দিতে পারিনি। আচ্ছা, কোনো জিনিস পারা অর্থে কি ব্যবহার করি আমরা? ক্যান ব্যবহার করি না? ক্যান বলেছি কিন্তু আগেই, কোনো কিছু পারি না, পারিনি, ক্যান, ঠিক আছে? পারি না, উচিত না, শুড, এগুলো সহজ জিনিস। পারিনি, তাহলে উত্তর দিতে পারিনি। আচ্ছা, তো দো আই আন্ডারস্টুড, আই নর্মালি হওয়ার কথা কি, আই ক্যান নট অ্যান্সার, তাই তো, অ্যান্সার, যে দো আই আন্ডারস্টুড আই ক্যানট অ্যান্সার, আমি অ্যান্সার দিতে
পারেনি, বিষয়টা এরকম? বিষয়টা না, মানে পারা অর্থে আমরা ক্যান ব্যবহার করি। হ্যাঁ, এই ক্যানটা তো হচ্ছে তোমার ভার্বে এক নম্বর ফর্ম। তো তোমার যেহেতু এখানে দো যুক্ত অংশটা পাস্ট টেন্সে আছে, মানে আন্ডারস্টুড ব্যবহার করছো, ভার্বে 2 নম্বর ফর্ম, তাহলে তোমার এই ক্যানেরও পাস্ট ফর্ম ইউজ করতে হবে। এখানে ক্যান নট দিলে ভুল হবে, এখানে তোমাকে দিতে হবে কুড নট। কুড নট মানে পারিনি, ঠিক আছে? আই কুড নট অ্যান্সার, আমি উত্তর দিতে পারি নাই। সো দো আই আন্ডারস্টুড আই কুডন্ট অ্যান্সার, আমি অ্যান্সার বা উত্তর দিতে পারিনি। আর পারি না যখন বলবে, যখন এটা কি হবে, যদিও আমি বুঝতে পারি তবু উত্তর দিতে পারি না, এটা হবে হচ্ছে দো আই আন্ডারস্টুড এভরিথিং। এভরিথিংটা বাদ গেছে এখানে। দো আই আন্ডারস্টুড এভরিথিং আই ক্যান নট অ্যান্সার, আমি উত্তর দিতে পারি না। যদি স্বাভাবিকভাবে না পারি বর্তমান কালে, তখন ক্যান ইউজ করতে হবে, পারিনি তাহলে কুড নট। ঠিক আছে, এবার এটা তাহলে বিষয়টা ক্লিয়ার না? এবার আরেকটা জিনিস দেখো, এবার হচ্ছে মেন যে জিনিসটা, ডিসপাইট ইনস্পাইট অর্থ হচ্ছে সত্ত্বেও, অর্থাৎ তোমার যখন বাংলা বাক্যে সত্ত্বেও থাকবে তখন হচ্ছে তোমাকে ডিসপাইট অথবা ইনস্পাইট যে কোনো একটা ব্যবহার করে তোমাকে সেন্টেন্সটা ট্রান্সলেট করতে হবে। কি করতে হবে? ট্রান্সলেট করতে হবে। তো এই জিনিসটা একটু প্যাচের আছে, তো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, তোমার যদি বাংলা বাক্যে হওয়া থাকে তাহলে তুমি সেখানে বিং ইউজ করবা। কি ইউজ করবা? বিং ইউজ করবা। আচ্ছা, উদাহরণ দিয়ে বোঝায়, নাহলে বুঝতে পারবে না। উদাহরণ দিয়ে বোঝায়। যেমন এখানে তুমি দেখো কি আছে, গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। কি আছে? গরিব হওয়া সত্ত্বেও সে সৎ, সত্ত্বেও আছে, তার মানে নর্মালি আমার এখানে কি হবে? ডেসপাইট ব্যবহৃত হবে, তাই না? ডেসপাইট অথবা ইনস্পাইট অফ, ডেসপাইট ব্যবহার করলাম। এখানে দেখো আছে না হওয়া, তো এই যদি হওয়া থাকে, গরিব হওয়া, তারপরে এখানে আর কি বলা যায়, গরিব হওয়া সত্ত্বেও, তারপর হচ্ছে তোমার কি, যেমন বললাম যে হচ্ছে সে কি মেধাবী হওয়া সত্ত্বেও, বললাম কি মেধাবী হওয়া সত্ত্বেও সে পরীক্ষায় কি এ প্লাস পায়নি। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। সো তোমার যখন বাংলা বাক্যে এরকম হওয়া থাকবে তখন তুমি সেখানে বিং নিবা। কি নিবা? বিং নিবা, বিং। এবার দেখো তাহলে ডিসপাইট এই হওয়ার জন্য বিং, ডিসপাইট বিং, আর গরিব কি? পোর। ডিসপাইট বিং পোর, গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। সে সৎ মানে কি? সে হয় সৎ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? হি ইজ অনেস্ট, তাই তো? ক্লিয়ার? তাহলে ডিসপাইট বিং পোর হি ইজ অনেস্ট, গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। এখন আমি কি বললাম? মেধাবী হওয়া সত্ত্বেও সে পরীক্ষায় এ প্লাস পায়নি, তাহলে কি হবে? Despite being talented, মেধাবী হওয়া সত্ত্বেও he couldn't get a plus in the exam, সে পরীক্ষায় প্লাস পায় নাই। আচ্ছা, তাহলে being যখন হওয়া থাকবে বাংলা বাক্যে তখন আমি কি করব? বা হওয়া অর্থ নিতে চাইবো, তখন আমার সেখানে being নিতে হবে। যদি থাকা থাকে বাংলা বাক্যে, থাকা, কোনো কিছু থাকা সত্ত্বেও কোনো একটা জিনিস হয়ে গেছে, তখন আমরা সেখানে হ্যাভিং নিব। হ্যাভ মানে থাকা। ওকে, যেমন তুমি দেখো এখানে আছে কি, সমস্যা থাকা সত্ত্বেও সে তার আত্মীয়দের সাহায্য করে, সে তার রিলেটিভদের সাহায্য করে। সত্ত্বেও আছে, তো আমি এখানে ডিসপাইট নিলাম, ডিসপাইট। এখানে দেখো আছে তোমার কি থাকা, এখানে হওয়া ছিল তাই বিং নিয়েছিলাম, এখানে আছে থাকা। ঠিক আছে, থাকা আছে। তাহলে আমরা হচ্ছে এখানে কি করব? আমরা হচ্ছে এখানে হ্যাভিং নিব। কি নিব? হ্যাভিং। থাকা আছে তাই হ্যাভিং। সো ডিসপাইট হ্যাভিং মানে হচ্ছে তোমার থাকা সত্ত্বেও কি, এই যে জিনিসটা সমস্যা। ডিসপাইট হ্যাভিং প্রবলেমস, সমস্যা থাকা সত্ত্বেও, ডিসপাইট হ্যাভিং প্রবলেমস মানে অনেক সমস্যা থাকা সত্ত্বেও সে তার আত্মীয়দের সাহায্য করে। এখন সে তার আত্মীয়দের সাহায্য করে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই না? তাহলে হি হেল্পস হিজ রিলেটিভস, এটা তো পারবা, তোমাদের টেন্স পড়াইছি। হি হেল্পস হিজ রিলেটিভস, সে তার আত্মীয়দের সাহায্য করে। তাহলে হয়ে গেল ডিসপাইট হ্যাভিং প্রবলেমস হি হেল্পস হিজ রিলেটিভস। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো, যদি আমার কি হওয়া হলে বিং, থাকা হইলে হ্যাভিং। আচ্ছা, যদি করা থাকে অর্থাৎ ডিরেক্ট ভার্ব থাকে, হ্যাঁ, মানে কোনো কিছু করা সত্ত্বেও ডিরেক্ট ভার্ব থাকে, তখন হচ্ছে তুমি ভার্বের সাথে আইন যুক্ত করে দিবা। মেইন ভার্বের সাথে কি যুক্ত করে দিবা? আইএনজি যুক্ত করে দিবা। ঠিক আছে কিনা? আচ্ছা, তো আমি উদাহরণটা একটু দেখি। যেমন বলছে কি, পড়াশোনা করা সত্ত্বেও, এখানে কিন্তু হওয়া বা থাকা নাই, কি আছে? পড়াশোনা করা মানে ডিরেক্ট ভার্ব। এটা পড়াশোনা করা, স্টাডি। তারা চেষ্টা করা, ডিরেক্ট ভার্ব। তাহলে আমি ডিরেক্ট ভার্বের সাথে আইন যুক্ত করবো এখানে। সো সত্ত্বেও আছে, তাহলে ডিসপাইট। পড়াশোনা করা ইংরেজি কি? স্টাডি। তো স্টাডির সাথে আমি আইন যুক্ত করে দেবো, ডিসপাইট স্টাডিং, পড়াশোনা করা সত্ত্বেও সে পরীক্ষায় ফেল করেছিল কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তো ইংরেজি কি হবে? হি ফেইলড ইন দি এক্সাম, তাই না? হি ফেইলড ইন দি শর্ট ফর্ম এক্সাম, তোমরা যেমন লিখো এমনি লিখলাম।
তোমরা মেসেজে লিখো না এভাবে শর্ট ফর্ম, এভাবে লিখে দিলাম। আচ্ছা দেখো, পরীক্ষা এভাবে লিখলে হবে না, এক্সাম লিখবা। আচ্ছা, চেষ্টা করা সত্ত্বেও তাহলে কি হবে? ডেসপাইট। আচ্ছা, চেষ্টা করা, আমার এখানে তো ভার্ব ডিরেক্ট, তাহলে আমি এখানে ডিরেক্ট ভার্বের সাথে আইন যুক্ত করবো, ডিসপাইট ট্রাইং। হ্যাঁ, চেষ্টা করা সত্ত্বেও সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, মানে হি ডিডেন্ট গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো কিনা একটু জানো। আচ্ছা, এখন স্যার আমার কমেন্ট পড়েন। আচ্ছা, তোমাদের পড়েন না, এটা হবে পড়েন। কি হবে? পড়েন। বাংলাটাও শিখতে হবে। হ্যাঁ, পড়েন। বই পড়া, হ্যাঁ, বই পড়া বা কোনো জায়গা থেকে কিছু পড়ে যাওয়ার ক্ষেত্রে আমরা এই র ব্যবহার করি। কি ইউজ করি? র ইউজ করি। যেমন কি, কম্পিউটার, সরি, মাউসটা নিচে পড়ে গেল, তোমার তখন ইউজ করতে হবে পড়ে গেল। ঠিক আছে, কোনো একটা জিনিস কোথা থেকে পড়ে গেলে তখন র। আবার পড়ার ক্ষেত্রে, বইপত্র করে কিছু পড়ার ক্ষেত্রে র ইউজ করি। যেমন আমি বই পড়ছিলাম, নট পড়ছিলাম। হ্যাঁ, সে কি একটা উপন্যাস পড়ছে, নট পড়ছে। আচ্ছা, তাহলে রটা কখন ইউজ করতে হয়? র ইউজ করতে হয় যখন জামা কাপড় পরি, তখন কোনো পড়ার ক্ষেত্রে তখন আমরা র ইউজ করি। যেমন আমি আজকে মানে কি রিস্ট ওয়াচটা, মানে হাত ঘড়িটা পরিনি, তখন পরিনি কিন্তু হবে না, হবে পরিনি। ঠিক আছে, সে আজকে পাঞ্জাবি পড়েছে না, পড়েছে। কি হবে? পড়েছে। আমি এটা বিশেষ করে যারা তোমরা হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিবা সামনে, তাদের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার যদি বাংলা রিটেন আসছে, এই রিটেনে তুমি এরকম ছোটখাটো ভুল করলে তোমার নাম্বার দিবে না। কিন্তু আরেকটা জিনিস তোমরা ভুল করো, সেটা হচ্ছে এই যে অন্তুজ আর এই যে রস্যই, এই দুইটার ভুল করো। অনেকে লেখে কি আমি খাই, কি লেখে? আমি খাই, এভাবে লেখে। বুঝতে পারছো? আবার লেখে হচ্ছে তারা কখন যায়, এভাবে লেখে। এরকম লিখলে নাম্বার পাবা না, ঘোড়ার ডিম, একদম নাম্বার দিবে না কিন্তু, একদম ছোটখাটো জিনিস এগুলো। আবার হচ্ছে এই যে কয় ঋষিকারের ব্যবহার, যেটা গত ক্লাসে পড়াইছি, কয় দীর্ঘিকারের ব্যবহার, এইগুলো ভুল হলেও নাম্বার দিবে না। ঠিক আছে কিনা? এই জিনিসটা। আচ্ছা, গেল ওইটার কথা গেল। তো তুমি কোশ্চেন করছো ভাইয়া, তুমি আবার কিছু মনে নিও না। হ্যাঁ, আমি এটা জাস্ট শেখানোর চেষ্টা করলাম, এগুলো ভুল করলে হবে না। তো তুমি যদি হচ্ছে তুমি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, পারি না বলে বসে থাকলে হবে না, বেশি বেশি প্র্যাকটিস করতে। কোনো কনফিউশন থাকলে সেটা আমাদেরকে জানাতে হবে। বা এখন বর্তমান যুগ তো খুবই সহজ হয়ে গেছে, তুমি একটা বাংলা বাক্য তোমার মনে আসতেছে বা দেখেছো, ট্রান্সলেট করতে পারতেছো না, বা মনে হচ্ছে কোথাও ভুল আছে, চ্যাট জিপিটি ইউজ করো, জিমিনি ইউজ করো। চ্যাট জিপিটি হচ্ছে টেক্সটের ক্ষেত্রে বেস্ট। চ্যাট জিপিটির বাংলা বাক্যটা দাও, দিয়ে বলো যে এটা ট্রান্সলেট করে দাও, তখন এবার তুমি বোঝার চেষ্টা করো যে চ্যাট জিপিটি এটা কেন করলো বা আমার কোথায় ভুল ছিল, তাই না? টিচার এখন তো অনলাইনে তোমার অনেক টিচার চলে আসতেছে, এআই টিচার চলে আসতেছে। সো এই জিনিসগুলো নিজেই করার চেষ্টা করতে হবে। ওকে, আর একেবারেই না বুঝতে পারলে তখন আমাদেরকে জানাবা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, এরপর বলতেছে নাউন, অর্থাৎ ডেসপাইট অফ এর পরে ডিরেক্ট নাউন বসতে পারে। সো বাংলা বাক্যেও যদি ডিরেক্ট নাউন থাকে, তো ইংরেজি বাক্যেও তুমি ডিরেক্ট নাউন বসায় দিবা। যেমন এখানে বলছে বৃষ্টি সত্ত্বেও, আচ্ছা বৃষ্টি একটা নাউন, রেইন, তাই না? তাহলে তুমি এখানে কি দিবা? ডেসপাইট। আমি প্রত্যেকবার ডেসপাইট ইউজ করতেছি কারণ ডেসপাইটটা লিখতে সময় লাগবে, একটু বড় আর কি। ডেসপাইট রেইন, এই যে বৃষ্টি সত্ত্বেও তারা খেলা করেছিল, কি হবে? they played। আচ্ছা, তার ভুল সত্ত্বেও, তার ভুল, এই ভুলটাকে এখানে নাউন না ভুল, এখানে কিন্তু করা নেই, করা থাকলে তো ভার্ব, থাকা নেই, হওয়া নেই, তার মানে আমার ডিরেক্ট নাউন বসে যাবো। তাহলে ডিসপাইট তার ভুল মানে হিজ, তার মানে কি হিজ, ভুল মানে মিস্টেক। তাহলে তার ভুল সত্ত্বেও, ডিসপাইট হিজ মিস্টেক, তার ভুল সত্ত্বেও আমরা তাকে ক্ষমা করেছি। হ্যাঁ, উই ফরগেভ হিম, আমরা তাকে ক্ষমা করেছিলাম বা করেছি। ওকে, আচ্ছা, তার অসুস্থতা সত্ত্বেও কি হবে? তার অসুস্থতা সত্ত্বেও সে রোজা ছিল, কি হবে? রোজা ছিল। অবজার্ভ ফাস্ট, ভালো ইংরেজি হচ্ছে অবজার্ভ ফাস্ট, শব্দের অর্থ হচ্ছে রোজা রাখা। হ্যাঁ, আবার ফাস্ট শব্দটা হচ্ছে তুমি এটাকে ভার্ব হিসেবে ইউজ করতে পারো, যেমন হি ফাস্টেড, সে রোজা রেখেছিল, বা হি অবজার্ভড দ্য ফাস্ট, সে রোজা রেখেছিল। তো অসুস্থতা সত্ত্বেও, ডিসপাইট হিজ ইলনেস, অসুস্থতা একটা নাউন, ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও সে রোজা ছিল, হি অবজার্ভড দ্য ফাস্ট অথবা হি ফাস্টেড। ঠিক আছে?
এখন বলছে একজন কোথায় ভাই ওই যে ওই রস্যই হয় আর কখন হচ্ছে অন্তুস্থ হয়। এই অন্তুস্থ হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে অন্তুস্থ, আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে অর্থাৎ আমার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সবসময় আমি ইউজ করবো, কি হচ্ছে রস্যইকার ইউজ করব, ঠিক আছে, ইউজ করব। আর থার্ড পার্সনের ক্ষেত্রে এই অন্তুস্থ ইউজ করব। যেমন হচ্ছে কি আচ্ছা, আমি ইংরেজি পড়াই, তো পড়াই কি এরকম দিব নাকি রস্যই দিব, অন্তস্থ নাকি রস্য? আমি পড়াই, আমি না, আমি ফার্স্ট পারসন, তাহলে এখানে অন্তস্থ হবে, এই সরি রস্যই হবে, এটা হবে আমি পড়াই। হ্যাঁ, আর তারা, আমি যদি বলি তারা ইংরেজি পড়াই, তারা পড়াই, তারা যদি বলি থার্ড পারসন তারা, তাহলে এখানে হবে পড়াই, কি হবে, রায় হবে, অন্তস্থ হবে। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল করবো। হি ডিড নট গেট। আচ্ছা গেল। এবার এটা শেষ। তাহলে ডিসপাইট, ইনস্পাইট অফ, অলদো এটার কিন্তু গ্রামার আমরা শিখে ফেললাম। সো আশা করি আর ভুল হবে না। এখন হচ্ছে এই যে এখানে প্র্যাকটিস গুলো আছে অবশ্যই নিজেরা করে ফেলবা, বাসায় একটু প্র্যাকটিস করে ফেলবা। অ্যান্সার এখানে দেওয়া আছে, না বুঝতে পারলে তো এখান থেকে দেখে নিবা, ঠিক আছে কিনা। আমি সব বুঝতে পারি, এগুলো আমরা করছি, তাই তো। আচ্ছা, এবার হচ্ছে এখানে আরো আছে, কঠিন ভাবে পড়াশোনা করা সত্ত্বেও সে পরীক্ষায় ফেল মেরেছিল। হ্যাঁ, তো এইগুলো তো আমরা করলাম, এটা সময় না দিয়ে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। আরেক ধরনের বাক্য আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে কি, যাতে, বাংলা বাক্যে যদি আমার যাতে থাকে তাহলে আমি সেখানে কি ইউজ করব, সো দ্যাট ইউজ করব। কি ইউজ করব, সো দ্যাট। এবং একটা জিনিস মনে রাখবা, তোমাদেরকে আমি অন্যান্য গ্রামার পড়ানোর সময় বুঝিয়েছিলাম এই জিনিসটা, যে সো দ্যাট এই জিনিসটার সম্পর্ক ক্যান আর কুডের সাথে। অর্থাৎ সো দ্যাটের পরে সাবজেক্টের পরে হয় ক্যান বসবে, না হয় কুড বসবে, মাস্ট। ওকে, তাহলে যাতে আমি নিয়মিত ইংরেজি চর্চা করি, মানে কি প্র্যাকটিস করি। সো আমি নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করি, ইংরেজি কি, আই প্র্যাকটিস ইংলিশ, আমি ইংলিশ চর্চা করি কি নিয়মিত, রেগুলারলি আমি নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করি, যাতের জন্য আমি কি নিব, সো দ্যাট। কি নিব, সো দ্যাট, যাতে, হ্যাঁ, যাতে ভালোভাবে কথা বলতে পারি। এখন এই সো দ্যাটের পরে কি হয়, সো দ্যাটের পরে হচ্ছে তোমার ক্যান অথবা কুড হয়। হ্যাঁ, তো আমার এখানে ক্যান হবে নাকি কুড হবে, দেখো সো দ্যাটের আগের অংশটা দেখতে হবে। সো দ্যাটের আগের অংশটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সো দ্যাটের পরে ক্যান হবে, যদি সো দ্যাটের আগের অংশটা পাস্ট টেন্সে থাকে তাহলে সো দ্যাটের পরে কুড হবে। যেমন এখানে আমি কি ইউজ করছি, আমি নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করি, প্র্যাকটিস এই যে এটা ভার্ব এক নম্বর ফর্ম, এটা ভার্ব এক নম্বর ফর্ম, তার মানে আমি এখানে ক্যান ইউজ করবো, মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমি এখানে ইউজ করব সো দ্যাট আই ক্যান স্পিক well, so that I can speak well, যাতে আমি ভালোভাবে কথা বলতে পারি। I practice English regularly so that I can speak well, আমি ভালোভাবে কথা বলতে পারি বা প্রপারলি দিতে পারো। আচ্ছা, গ্রামারটা একটু দেখাই দিই, তাহলে তোমাদের একটু করে দেখাই দিই। দেখো, so that, in order, এটার অর্থ হচ্ছে যাতে, এটা দ্বারা কি বোঝায়, উদ্দেশ্য বোঝায়। কি বোঝায়, উদ্দেশ্য বোঝায়। যেমন আমি বাজারে গিয়েছিলাম যাতে আমি ঈদের শপিং করতে পারি। তাই বাজারে যাওয়ার উদ্দেশ্য কি, ঈদের শপিং করা, এরকম উদ্দেশ্য বোঝায় আর কি। সো গ্রামারটা দেখো, সো দ্যাট ইন অর্ডারের আগের অংশটা যে প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সে থাকলে তোমার সাবজেক্টের পরে ক্যান হয়, সো দ্যাটের পরের অংশে। হ্যাঁ, যদি আগের অংশটা পাস্ট টেন্সে থাকে, পাস্ট টেন্স মানে কি ভার্বের 2 নং ফর্ম থাকে, সো দ্যাটের আগের অংশে ভার্বের 2 নং ফর্ম থাকে, তাহলে তোমার সো দ্যাটের পরে সাবজেক্টের পরে কুড হবে, এই ক্যানের পাস্ট ফর্ম কুড হবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করবা, সো দ্যাট ইন অর্ডারটা পরে সবসময় ক্যান আর কুড হয়, এই জিনিসটা মনে রাখলে হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে কি আছে, বাবা আমাকে টাকা দিয়েছিল যাতে আমি বই কিনতে পারি। যাতে আমি বই কিনতে পারি, এটার ইংরেজি কি হবে, করো সবাই একটু। আর যারা নতুনটা অবশ্য চলে গেছে, আমাদের স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা আমাদের যে কোনো প্রয়োজনে। হ্যাঁ, যে কোনো প্রয়োজনে তোমরা হচ্ছে নক দিবা। তোমরা হচ্ছে যদি আমাদের এইচএসসি 26-27 কোর্সে ভর্তি হতে চাও, বা আমাদের যে প্রি অ্যাডমিশন কোর্সটা চলতেছে, অ্যাডমিশন কোর্সটা চলতেছে, এই কোর্সেও তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আর 26-27দের উদ্দেশ্যে তোমাদের জন্য আমরা হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশন সাপোর্ট দেওয়ার জন্য একটি স্টাডি কমিউনিটি গ্রুপ খুলেছি। যারা এখনো যুক্ত হওয়া নাই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এখানে তোমাদের একাডেমিক এবং হচ্ছে অ্যাডমিশনের সকল প্রকার সাপোর্ট দেওয়া হবে ফ্রিতে। সো দ্যাট আই কুড, হ্যাঁ সবাই কুড ইউজ করছো, আই কুড বট তো ভাবে 3 নম্বর ফর্ম এবং 2 নম্বর ফর্ম। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, এই তো পারছো তোমরা। এটা গেল। এবার হচ্ছে শেষ, সো দ্যাট শেষ। এবার হচ্ছে আমাদের দেখো বলছে
যতক্ষণ না, হ্যাঁ, যে কি অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি। তো যখন আমার বাক্যে যতক্ষণ পর্যন্ত না থাকবে তখন আমি আনটিল ইউজ করব। কি ইউজ করব? আনটিল ইউজ করব। আর যখন থাকবে এরকম পর্যন্ত, যেমন সে অফিসে থাকবে রাত 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত, পর্যন্ত থাকলে আমি এখানে টিল ইউজ করব। হ্যাঁ, যেমন টিল 10 PM এরকম। আবার দেখো যে দোকান খোলা থাকবে রাত 11টা পর্যন্ত, তাহলে কি পর্যন্ত মানে হচ্ছে টিল 11 PM। এটা সহজ, এটা সহজ, টিলেরটা সহজ। পর্যন্ত থাকলে টিল দিয়ে এরপরে ওই সময় যেটা আছে সময়বাচক শব্দটা আমি বসায় দিব। আচ্ছা, এখন যতক্ষণ পর্যন্ত না, এটার একটু গ্রামার তোমার জানতে হবে। বিষয়টা হচ্ছে তোমার কি, যে টিল মানে পর্যন্ত, হ্যাঁ টিল মানে পর্যন্ত, এটা হচ্ছে তোমার পজিটিভ আর কি। তো আমরা জানি কোন শব্দের শুরুতে যদি আন তোমার প্রিফিক্স যুক্ত করা হয় তখন সেটা বিপরীত অর্থ দেয়, তাই না, বা নেগেটিভ অর্থ দেয়। যেমন টাই মানে খুলে ফেলা, আনটাই মানে কি বেঁধে ফেলা, তাই না, বিপরীত অর্থ দিচ্ছে, বুঝতে পারছো? তারপর হচ্ছে এইবল মানে সক্ষম, আন মানে কি আনএবল মানে অক্ষম, বিপরীত অর্থ দিচ্ছে। সো এখানেও বিপরীত অর্থ, টিল মানে পর্যন্ত, আর যখন আন যুক্ত করবো তখন হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না। তবে এখানে তোমার হচ্ছে একটা জিনিস খেয়াল করতে হবে, টিলে 2টা এল আর আনটিলে কিন্তু 1টা এল। আচ্ছা, এবার গ্রামারটা একটু দেখো। টিল আনটিল এর পরে নরমালি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তবে পূর্বের অংশটা অর্থাৎ টিল আনটিলের আগের অংশটা যদি ভার্বের 2 নং ফর্ম থাকে, অর্থাৎ আগের অংশটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে, তাহলে পরবর্তী অংশেও তোমার ভার্বের 2 নং ফর্ম হবে, অর্থাৎ পরবর্তী অংশটাও তোমার পাস্ট ইনডিফিনাইট টেন্সে হবে। ঠিক আছে, এইটা জাস্ট এতটুকু মনে রাখলে হচ্ছে। এবার আমরা এটা ট্রান্সলেট করি। বলছে আমি অপেক্ষা করেছিলাম যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি থামে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না আছে তাহলে আনটিল ব্যবহার করতে হবে এখানে। সো আমি অপেক্ষা করেছিলাম, এটার ইংরেজি তোমরা পারবা আই ওয়েটেড, তাই না, আই ওয়েটেড, আমি অপেক্ষা করেছিলাম যতক্ষণ পর্যন্ত না আনটিল। আচ্ছা, বৃষ্টি থামে, বৃষ্টি থামে মানে বৃষ্টি হচ্ছে এখানে আমার সাবজেক্ট, বৃষ্টি থামে তার মানে হচ্ছে আনটিল দ্য রেইন। আমার ভার্ব কোথায়? এই যে থামা, থামাটা হচ্ছে আমার এখানে ভার্ব। তো আমার যদি হচ্ছে আমার থামাটা হচ্ছে এখানে ভার্ব না, থামাটা ভার্ব। এখন আমি এই যে দ্য রেইন বা দ্য বৃষ্টি থামে, এটা আমি কোন টেন্সে করব? আমার দেখতে হবে আনটিলের আগে কোন টেন্স আছে। এই যে আনটিলের আগে দেখো এটা কিন্তু এইখানে কিন্তু ভার্বের 2 নং ফর্ম আছে। ওয়েটেড কি ভার্বের 2 নং ফর্ম না? তার মানে আমার এখানেও ভার্বের 2 নং ফর্ম ইউজ করতে হবে। অথবা বাংলা বাক্য দেখলেও বোঝা যাচ্ছে আমি অপেক্ষা করেছিলাম, এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমার এই আনটিলের পরে বা যতক্ষণ পর্যন্ত না এর পরে যে অংশটা বৃষ্টি থামে, এটাকে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তার মানে আই ওয়েটেড আনটিল দ্য রেইন স্টপড। ঠিক আছে, যে স্টপ ভার্ব থামা মানে স্টপ, এটার আমি 2 নং ফর্ম ইউজ করে দিলাম স্টপ, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে দিলাম। উভয় পাশেই আমার পাস্ট ইনডিফিনিট টেন্স হলো। ঠিক আছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত পরে নরমালি তোমার কি হয়? প্রেজেন্ট টেন্স হয়, কিন্তু উভয় পাশে যদি ফিউচার টেন্স থাকে, পাস্ট টেন্স থাকে, তাহলে উভয় পাশে পাস্ট টেন্স করতে হবে। আই ওয়েটেড আনটিল দ্য রেইন স্টপড। আচ্ছা, আর এটা কি? সে অফিসে থাকবে রাত 10টা পর্যন্ত। এটা সহজ, সে অফিসে থাকবে ইংরেজি কি থাকবে? বসে ফিউচার, তার মানে হি উইল বি মানে থাকা, বা তুমি এখানে স্টেও দিতে পারো, স্টে, হি উইল স্টে অ্যাট দ্য অফিস। সে অফিসে থাকবে, স্টে মানে অবস্থান করা, সে অফিসে থাকবে মানে কি সে অফিসে অবস্থান করবে। সো হি উইল বি অ্যাট দ্য অফিস অথবা হি উইল স্টে অ্যাট দ্য অফিস, হ্যাঁ, রাত 10টা পর্যন্ত। তার মানে হচ্ছে পর্যন্ত আছে, তাহলে টিল হবে। আচ্ছা, রাত 10টা মানে হচ্ছে 10 PM হয়ে গেল। তাহলে সে he will stay at the office till 10 PM পারা যাবে? সিন্স অ্যাজ এর যে নিয়মটা আছে এখানে একটু চলে যায়, আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। কি বলছে? সিন্স অ্যাজ যখন আমার হচ্ছে বাংলা বাক্যে কি থাকবে? যেহেতু থাকবে, হ্যাঁ যেহেতু থাকবে, মানে যেহেতু বা সিন্স অ্যাজ দ্বারা নরমালি কারণ বোঝে, এই জন্য জিনিসটা উল্লেখ করা। যখন হচ্ছে আমার বাংলা বাক্যে যেহেতু থাকবে তখন আমি সেখানে সিন্স অথবা অ্যাজ ইউজ করব। গ্রামারটা কি হবে? গ্রামার হচ্ছে যেটা যে টেন্সে থাকবে ওটাকে ওই টেন্সে ইউজ করবা। যেমন যেহেতু তুমি অসুস্থ মানে কি তুমি হও অসুস্থ, তাই না? উজ্জ্ব আছে এখানে ভার্বটা, তোমাদের পড়িয়েছি। যেহেতু তুমি অসুস্থ তোমার বিশ্রাম নেওয়া উচিত। তাহলে যেহেতু তুমি অসুস্থ, এটার ইংরেজি কি? যেহেতুর পরিবর্তে সিন্স। তুমি অসুস্থ মানে ইউ আর সিক। আচ্ছা, এরপরটা কি হবে? তোমার বিশ্রাম নেওয়া উচিত, তার মানে হচ্ছে তোমার এখানে অক্সিলারি ভার্ব হিসেবে শুড বসবে। সো তোমার মানে ইউ, উচিত তাহলে শুড, হ্যাঁ, বিশ্রাম নেওয়া, টেক রেস্ট, শেষ। ওকে।
তারপরে কি বলা যায়, আরো আছে এখানে, আমরা অন্য কোনো টেন্সের গুলো দেখি। এই যে যেহেতু সে কাজটি শেষ করেছে, সে এখন বিশ্রাম নিচ্ছে। কাজটি শেষ করেছে মানে কাজটি শেষ করা হয়ে গেছে। কোন টেন্স? পাস্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে যেহেতু সিন্স সে কাজটি শেষ করেছে, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, তাই না? তোমরা পারো। আচ্ছা, সে এখন বিশ্রাম নিচ্ছে, এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী করে ফেলো, হি ইজ টেকিং রেস্ট নাও, সে এখন বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে, টেন্স গুলো কিন্তু ভেঙে ভেঙে বোঝাচ্ছি না, আগে পড়িয়েছি তাই। আচ্ছা, এরপরে আরো অনেক বাক্য আছে, সবগুলো নিজেরা একটু পড়ে ফেলবা। যত বেশি পড়বা, যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি এটা তোমার কাছে ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা এবার আমরা হচ্ছে পরের কোন একটাতে চলে যাই। কি বলছে? বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখো, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে কোনো কাজ করার মাধ্যমে, অর্থাৎ কোনো একটা কাজ করার মাধ্যমে কোনো কিছু একটা হয়েছিল, করেছিল, হ্যাঁ, এরকম অর্থ দিবে। যেমন গাছ লাগিয়ে, লাগিয়ে, হ্যাঁ, গাছ লাগিয়ে, মানে তোমার যদি বাংলা বাক্যে এরকম থাকে যে কোনো কিছু করে, হয়ে, ঘটে, অন্য একটা কিছু হয়েছে, করছে, কোর্স হচ্ছে, তখন তুমি হচ্ছে এরকম বাই প্লাস ভার্বের সাথে আইন যুক্ত করে দিবে। যেমন গাছ লাগিয়ে, মানে গাছ লাগানোর মাধ্যমে আমরা পরিবেশ সুন্দর করতে পারি। আবার কঠোর পরিশ্রম করে, যে কোনো একটা কাজ করে কি মানুষ জীবন উন্নত করে, সো কোনো একটা কাজ করে, হয়ে, ঘটে, বাই প্লাস ভার্বের সাথে আইনজি। ভালো ব্যবহার করে কি তুমি সবার মন জয় করতে পারো। জাস্ট একটু কয়েকটা বাংলা বাক্য দেখবা আর ইংরেজিতে প্র্যাকটিস করবা, হয়ে যাবে। তাহলে গাছ লাগিয়ে, হ্যাঁ, তাহলে কি হবে? বাই যুক্ত করলাম, গাছ লাগানো ইংরেজি কি? গাছ লাগানো ইংরেজি কি? প্লান্ট ট্রিজ। সো এই যে প্লান্টটা ভার্বটা আছে, এটার সাথে আমি আইন যুক্ত করে দিলাম, বাই প্লান্টিং ট্রিজ, গাছ লাগিয়ে এবার আমরা পরিবেশ সুন্দর করতে পারি। এটা তো তোমরা পারবা। উই ক্যান মেক দ্য এনভায়রনমেন্ট বিউটিফুল। হ্যাঁ, we can beautify the environment, এটাও করা যায়। সো বাই প্ল্যান্টিং ট্রিজ। এখন কথা হচ্ছে এখানে আইএনজিটা কেন যুক্ত হচ্ছে? কারণ বাই একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের সাথে ভার্বের সাথে আইন যুক্ত হয়। কঠোর পরিশ্রম করে কি হবে? বাই ওয়ার্কিং হার্ড। হ্যাঁ, বাই কঠোর পরিশ্রম করা ইংরেজি কি? ওয়ার্ক হার্ড। সো ওয়ার্কের সাথে আইন যুক্ত করে দিলাম, বাই ওয়ার্কিং হার্ড পিপল ইমপ্রুভ ইন লাইফ। আচ্ছা, স্বাস্থ্যকর খাবার খেয়ে, মানে বাই ইটিং হেলদি ফুড, হ্যাঁ, মানুষ সুস্থ থাকতে পারে, পিপল ক্যান স্টে হেলদি। ঠিক আছে, নূরে জান্নাত আফরোজা ভাই, আমি নতুন। হ্যাঁ, তুমি নতুন, তুমি মিয়া সেই 26-এর শুরু থেকেই কোর্সে আসো, তুমি নতুন বললে হবে? তুমি তো অনেক পুরাতন স্টুডেন্ট, যারা হাদিসে এরা সবাই জানে যে পুরাতন স্টুডেন্ট। আচ্ছা দেখো এবার, আচ্ছা কোনো কিছু না করে, কোনো কিছু না করে বা ব্যতীত অর্থে আমরা কি ব্যবহার করবো? উইদাউট ব্যবহার করবো, এবং উইদাউটের পরে ভার্বের সাথে আইন যুক্ত হবে। যেমন সে আমাকে কিছু না বলে, হ্যাঁ, চলে গেল। কোনো কিছু না করে কি আরেকটা কাজ করে ফেলছে, সো কি করতে হবে? সে আমাকে না বলে, সে আমাকে না বলে চলে গেল। আচ্ছা, তো কোনো কিছু না করে তার মানে কি? উইদাউট ইউজ করলাম। আচ্ছা, এখানে ভার্ব কই? বলাটা ভার্ব, কিছু না বলে বলাটা ভার্ব না। সো এই বলা ভার্বের সাথে আইন যুক্ত করে দাও, উইদাউট সেইং এনিথিং। উইদাউট সেইং, এই যে কিছু আছে না, কিছু, কিছুর জন্য এনিথিং, উইদাউট সেইং, না বলে, এনিথিং, কিছু, টু মি, আমাকে, আমাকে কিছু না বলে চলে গেল, মানে সে চলে গেল, হি লেফট। আচ্ছা, তারপর হচ্ছে তোমার অনুমতি না নিয়ে সে ঘরে ঢুকেছিল। আমাকে না জানিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিল, আমাকে না জানিয়ে, যে কোনো কিছু না করে অন্য একটা কাজ করছে। তাহলে কি হবে? উইদাউট, উইদাউট নিলাম, যেহেতু না জানিয়ে না করে আসছে এখানে, তাহলে উইদাউট। আর হচ্ছে জানানো ইংরেজি কি? আমার তো ভার্ব লাগবে, উইদাউটের পরে ডিরেক্ট ভার্বের সাথে আইনজি হবে, বাইরের পরে ডিরেক্ট ভার্বের সাথে আইনজি হবে। সো জানানো ইংরেজি কি? ইনফর্ম সামওয়ান, মানে হচ্ছে কাউকে কোনো ব্যাপারে জানানো। সো ইনফর্মের সাথে আইন যুক্ত করে দিলাম, উইদাউট ইনফর্মিং, মানে জানানো ব্যতীত বা না জানিয়ে আমাকে, আছে না, সো মি, উইদাউট ইনফর্মিং মি, আমাকে না জানিয়ে। এইবার এটা ট্রান্সলেট করে ফেলো, তারা সিদ্ধান্ত নিয়েছিল, they decided বা they made the decision। ঠিক আছে, দুইভাবে করা যায়। আচ্ছা, ক্লিয়ার? এগুলো একটু নিজেরা একটু দেখবা, দেখে দেখে প্র্যাকটিস করে ফেলবো, হয়ে যাবে, পারবা, নিজেরা পারবা, একটু প্র্যাকটিস করে ফেলতে হবে জাস্ট। আচ্ছা, এবার আমরা হচ্ছে বাক্যে এবং থাকলে কি করতে হয় এটা তোমরা জানো, আমি জাস্ট গ্রামারটা একটু দেখায় চলে যাবো। এন্ড, যেমন এখানে বলছে মানুষ, শিক্ষা মানুষের জ্ঞান বাড়ায়, এটার ইংরেজি করবা কি? এডুকেশন ইনক্রিজেস আ পারসনস নলেজ, মানুষের জ্ঞান বাড়ায়। এরপরে কি? এবং আছে, তাহলে এন্ড, তার চিন্তা শক্তিকে উন্নত করে, ডেভেলপস হিজ থিঙ্কিং পাওয়ার, তার চিন্তা শক্তি উন্নত করে। মানে এন্ড থাকলে তো ট্রান্সলেট পারবা, এটা পারবা। তো আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি সেটা হলো যে এবং যুক্ত বাক্যে, এবং যুক্ত বাক্যে যদি সাবজেক্ট একই থাকে তাহলে হচ্ছে এন্ড এর পরে সাবজেক্টটাকে উল্লেখ করা যাবে না, উজ্জ্ব থাকবে। যেমন শিক্ষা মানুষের জ্ঞান বাড়ায়, হ্যাঁ, তার মানে আমার শিক্ষা এখানে সাবজেক্ট, তাই না?
শিক্ষা মানুষের জ্ঞান বাড়ায় এবং তার চিন্তা শক্তি উন্নত করে। এখন তার চিন্তা শক্তি উন্নত করে কোন জিনিসটা? শিক্ষাই তো। তাহলে শিক্ষাটা একই মানে উভয় অংশের সাবজেক্ট, মানে বিষয়টা এরকম, শিক্ষা মানুষের জ্ঞান বাড়ায় এবং শিক্ষা তার চিন্তা উন্নত করে। বিষয়টা এরকম কিনা? শিক্ষা তার চিন্তা উন্নত করে, মানে উভয় অংশের সাবজেক্টই কিন্তু শিক্ষা, ঠিক আছে? তো যখন উভয় পার্টের সাবজেক্ট সেম থাকবে তখন আমি ইংরেজি বাক্যে আমি সাবজেক্টটাকে উল্লেখ করব না, আমি ডিরেক্ট ভার বসায় দিব। হ্যাঁ, যেমন শিক্ষা মানুষের জীবন জ্ঞান বাড়ায়, তাহলে এডুকেশন ইনক্রিজেস আ পারসনস নলেজ অ্যান্ড এবং তার শক্তি উন্নত করে, অ্যান্ড ডেভেলপস এই যে ডিরেক্ট ভার বসায় দিলাম, মানে এখানে সাবজেক্ট উজ্জ্ব আছে কি? এডুকেশনটা উজ্জ্ব আছে, এডুকেশন এটা উল্লেখ আছে। কারণ এই যে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে কি কারণে? ভার্বের সাথে এস যুক্ত হয় যখন সাবজেক্ট থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে তো কোনো সাবজেক্টই নাই, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হবে হলো, আর এস কি হবে হলো, তাই না? ওই যে এডুকেশনটা উজ্জ্ব আছে এখানে, কারণ একই বাক্যের সাবজেক্ট হচ্ছে, মানে বাক্যের সাবজেক্ট হচ্ছে সেম। হ্যাঁ, এখানে যে ভার্বের সাথে এসটা হয়েছে, হ্যাঁ, এটা কোন অনুযায়ী? এই প্রথম সাবজেক্ট অনুযায়ী, এডুকেশন অনুযায়ী, ঠিক আছে? এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে যেমন ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, এখানে অ্যান্ড এর পরে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। ওকে, কিন্তু যদি আবার দেখো এখানে আরো আছে যে ডাক্তার রোগীকে পরীক্ষা করলেন এবং প্রয়োজনীয় ঔষধ দিলেন। কে দিলেন? ডাক্তার হচ্ছে উভয় পার্টেরই সাবজেক্ট। তাহলে আমি কি করলাম? দ্য ডক্টর এক্সামাইন দ্য পেশেন্ট, ডাক্তার রোগীকে পরীক্ষা করলেন এবং প্রয়োজনীয় ঔষধ দিলেন। দেখো ডিরেক্ট ভার্ব বসায় দিয়েছে, গেভ দ্য নেসেসারি মেডিসিন, ডিরেক্ট কিন্তু ভার্ব বসিয়ে দিয়েছে এখানে। এখানে আমি আবার বলবো না দ্য ডক্টর এক্সামাইন দ্য পেশেন্ট অ্যান্ড দ্য ডক্টর গেভ দ্য নেসেসারি মেডিসিন, দিলে ভুল হবে, ঠিক আছে? বা হিও দেওয়া যাবে না, আচ্ছা। এখন যদি হচ্ছে তোমার সাবজেক্ট হয় ভিন্ন ভিন্ন, তখনও সাবজেক্ট ভিন্ন ভিন্ন উল্লেখ করবা। যেমন পরিবেশ দূষণ বাড়ছে, ইংরেজি কি? environmental pollution is increasing, তাই না? বাড়ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এই বাক্যের সাবজেক্ট কিন্তু মানুষ, তাহলে মানুষটা আমি উল্লেখ করবো। পিপল আর সাফারিং ফ্রম ভেরিয়াস ডিজিজ, মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত। জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য মূলত আমি এখানে উদাহরণগুলো দিয়েছি। তো নিজেরা একটু প্র্যাকটিস করে ফেলবা, এগুলো সহজ। তো এই যে ট্রান্সলেট গুলো, এগুলো কিভাবে হচ্ছে, এগুলো তো আমরা বিগত ক্লাসগুলোতে করিয়েছি, এজন্য কিন্তু আমি আর ধরে ধরে করালাম না। হ্যাঁ, এটা একটু করে ফেলবা। বাটের ক্ষেত্রেও সেম, সাবজেক্ট যদি একই হয় বাটের পরে আর কোনো সাবজেক্ট বসবে না। যেমন সে খুব মেধাবী কিন্তু পড়াশোনায় অমনোযোগী, তাহলে কি? সে খুব মেধাবী মানে হি ইজ ভেরি ট্যালেন্টেড, কিন্তু বাট সেই তো পড়াশোনা অমনোযোগী, তাই না? তো আমি আর এখানে দিব না যে হি ইজ ইনঅ্যাটেনটিভ ইন স্টাডিজ, এরকম দিব না। কি হবে? সে খুব মেধাবী মানে হি ইজ ভেরি ট্যালেন্টেড, বাট কিন্তু পড়াশোনায় অমনোযোগী, বাট ইনঅ্যাটেনটিভ ইন স্টাডিজ, শেষ, এরকম। কিন্তু সাবজেক্ট যদি ভিন্ন হয়, আমরা পরিবেশ রক্ষা করতে চাই মানে হচ্ছে উই ওয়ান্ট টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, কিন্তুর জন্য এখানে বাট। অনেক মানুষ সচেতন না, অনেক মানুষটা সাবজেক্ট আমি এখানে উল্লেখ করলাম, মেনি পিপল আর নট অ্যাওয়্যার, অনেক মানুষ সচেতন না, এই জিনিসটা আর কি জাস্ট। এখানে দেখো সে নিয়মিত ব্যায়াম করে কিন্তু খাবারের ব্যাপারে অসচেতন, কি? হি এক্সারসাইজেস রেগুলারলি বাট ইজ কেয়ারলেস অ্যাবাউট ফুড। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো কিনা? এই হচ্ছে মেন বিষয় এখানে, জাস্ট এতটুকু মনে রাখলে হবে। এন্ড বাটের ক্ষেত্রে সাবজেক্ট যদি সেম হয় তাহলে তুমি হচ্ছে সাবজেক্টটাকে আর উল্লেখ করবা না, দ্বিতীয় মানে এন্ড আর বাটের পরে। সাবজেক্ট ভিন্ন হলে উল্লেখ করবা, ঠিক আছে? ওকে, এটা অনেকে ভুল করে, এজন্য বলে দিলাম। আচ্ছা, অরের ক্ষেত্রে অর মানে হচ্ছে, ধরো অরটা কোন অর্থে ব্যবহৃত হয়? মানে কোন একটা কাজ না করলে, অরটা হচ্ছে তোমার নয়তো নতুবা, হ্যাঁ, নতুবা, তারপর হচ্ছে তোমার নয়তো, তারপর হচ্ছে তোমার অথবা, এরকম অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, এরকম অর্থে ব্যবহৃত হয়। যেমন তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে, নতুবা, এই যে নতুবা পরীক্ষায় ভালো ফল করতে পারবে না। আবার এই চিকিৎসকের কাছে যাও অথবা রোগ বাড়বে, যে অথবা রোগ বাড়বে। অর্থাৎ কোন একটা কাজ তোমাকে করতে হবে বা করতে বলছে, তুমি যদি এই কাজটা না করো তাহলে খারাপ কিছু একটা ঘটতে পারে, নেগেটিভ কিছু একটা ঘটতে পারে, এই অর্থে তোমার অর ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? অর ব্যবহৃত হয়, ঠিক আছে কিনা? যেমন তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে, এই কাজটা তোমার করতে হবে, না করলে কি হবে? যে পরীক্ষায় ভালো ফল করতে পারবে না, তাহলে তোমার সাথে নেগেটিভ কিছু একটা ঘটতে যাচ্ছে বা ঘটবে, সো অর ব্যবহার করতে, ইউ হ্যাভ টু ইউজ অর। সো তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে, এটার ইংরেজি তোমরা জানো, করতে হবে, কোন একটা জিনিস করতে হবে, ইংরেজি কি তোমাদের আগেও বলেছি, হ্যাঁ, মাস্ট, কোন একটা জিনিস করতে হবে, মাস্ট। সো ইউ মাস্ট স্টাডি রেগুলারলি, নতুবা তাহলে অর। পরীক্ষায় ফেল করতে,
নতুবা পরীক্ষায় ভালো ফল করতে পারবে না। এইখানে কিন্তু তোমাকে সাবজেক্টে উল্লেখ করতে হবে। অরের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, অরের ক্ষেত্রে উভয় পাশেই তোমার সাবজেক্টে উল্লেখ করতে হবে। হ্যাঁ, সো ইউ মাস্ট স্টাডি রেগুলারলি অর ইউ উইল নট ডু ওয়েল ইন দি এক্সাম। তুমি যদি এখানে এভাবে দাও যে ইউ মাস্ট স্টাডি রেগুলারলি অর উইল নট ডু ওয়েল ইন দ্য এক্সাম, এটা কিন্তু আবার ভুল হবে। হ্যাঁ, অরের ক্ষেত্রে ডিফারেন্ট। অ্যান্ড আর বাটের ক্ষেত্রে আমরা অ্যান্ড আর বাটের ক্ষেত্রে কি করছিলাম? অ্যান্ড আর বাটের ক্ষেত্রে আমরা কিন্তু সাবজেক্ট একই হলে উল্লেখ করি নাই, কিন্তু অরের ক্ষেত্রে উল্লেখ করা লাগবে। ইউ উল্লেখ করলাম দুইবারই, ঠিক আছে। আচ্ছা, পরিবেশ রক্ষা করো, আচ্ছা সরকার ব্যবস্থা নেবে অথবা জনগণ আন্দোলন করবে, ঠিক আছে কিনা? তো দ্য গভর্নমেন্ট উইল টেক অ্যাকশন অথবা অর দ্য পিপল উইল প্রোটেস্ট, জনগণ প্রতিবাদ করবে। বিষয়টা বুঝতে পারছো? ভাই আমাদের ঈদ সালামি কবে দিবেন? কেন তোমরা যে পরীক্ষায় যারা নিয়মিত পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষায় দিয়ে যারা এগিয়ে থাকবে তাদেরকে ঈদ সালামি দেওয়া হবে। হ্যাঁ, তাদেরকে ঈদ সালামি দেওয়া হবে। যারা নিয়মিত পরীক্ষা দিচ্ছ এবং পরীক্ষা এগিয়ে থাকবা তোমাদেরকে হচ্ছে ঈদ সালামি দেওয়া হবে, বুঝছো? জাকির, আমি সে 1926 সাল থেকে ক্লাস করছি, এটার ইংরেজি করো তো সবাই। এটা দেখি পারো কিনা, মনে আছে কিনা, এটা তোমাদের করাইছি আমি। কি এই যে জাকির, এটা ফানি, এ হচ্ছে এমনি মজা করে করছে, বাট এটা ট্রান্সলেট করো। আমি সেই, হ্যাঁ 26-27 সবাই দিতে পারবা। আমি সেই 1926 সাল হতে, হ্যাঁ কি করছি? ক্লাস করছি। এটার ইংরেজি করো দেখি পারে কে পারে, আমি একটু দেখবো। ক্লাস করছি। আমি সেই 1926 সাল হতে ক্লাস করছি, এটার ইংরেজি করো দেখি। এক্সাম কবে হয়? তোমরা কি করো? তোমরা আমাদের গ্রুপে কেন যুক্ত হয়ে যাও? হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বললাম না তোমাদের জন্য স্টাডি একাডেমিক এবং হচ্ছে অ্যাডমিশন সাপোর্ট গ্রুপ খোলা হয়েছে স্যামাডির পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে। তোমরা যুক্ত কেন হয়ে যাও না? অবশ্যই যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? না পারলে আমাকে নক দেবে, অ্যাটলিস্ট আমাকে নক দেবে। এই যে আমার নাম এটা, একেবারে না পারলে আমাকে। আর নর্মালি তোমরা হচ্ছে এই যে একাডেমির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কমেন্টে দেওয়া আছে 01756, তারপর হচ্ছে 952525, এখানে নক দিয়েও তুমি গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে কিনা? হ্যাঁ, যুক্ত হয়ে যাবে। এখানে যুক্ত হইলে তোমার কোনো আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয় এগুলো মিস হবে না। হ্যাঁ, তারপর হচ্ছে পরীক্ষা যেগুলো হয় এগুলোও মিস হবে না, তুমি নিয়মিত সবকিছু করতে পারবা। ভাই আমি পরীক্ষা দিতে পারছি না, পাসওয়ার্ড জানার লাগে না। দেবো তোমাদেরকে কি বলছে, কেউ যদি পরীক্ষা দিতে সমস্যা হয় লিঙ্কটা কপি করবা। হ্যাঁ, গুগল ফর্মের যে লিঙ্কটা ওটা কপি করে গুগলে গিয়ে পেস্ট করে দিবা, তোমার পাসওয়ার্ড লাগবে না। হাউ টু মানে কিভাবে কোনো কিছু করতে হয়, এই অর্থে তুমি জাস্ট হাউ টু ব্যবহার করবে। হাউ টুর পরে ডিরেক্ট ভার্ব। যেমন আমি জানি না কিভাবে ক্রিকেট খেলতে হয়। হ্যাঁ, অনেকে জানে না, যেমন মেয়েরা জানে না কিভাবে ক্রিকেট খেলতে হয়, ঠিক আছে কিনা? কি আমি জানি না কি হচ্ছে আই ডোন্ট নো, তাই না? আই ডোন্ট নো, আমি জানি না। আই ডোন্ট নো, আমি জানি না কিভাবে ক্রিকেট, কিভাবে তার মানে হচ্ছে হাউ টু লিস্ট, কিভাবে কোনো কিছু করতে হয়, এই জন্য হাউ টু নিলাম। এরপর ডিরেক্ট ভার্ব বসবে। হ্যাঁ, আমি জানি না, আই ডোন্ট নো কিভাবে ক্রিকেট খেলতে হয়। হাউ টু প্লে ক্রিকেট, খেলাটা হচ্ছে এখানে ভার্ব, প্লে ক্রিকেট, ঠিক আছে? আচ্ছা, তোমার ভাই কি জানে না হ্যাঁ কিভাবে অন্যদের সম্মান করতে হয়? বলে না এভাবে যে তোমার ভাই কি জানে না, তুমি কি জানো না কিভাবে হচ্ছে বড়দের রেসপেক্ট করতে হয়? এই বাক্যগুলো কিভাবে ট্রান্সলেট করবা বলো? হাউ টু প্লেইং কেন দিল আবার? প্লে টু এর পরে তো ভার্বের 1 নং ফর্ম বসে, তুমি আবার কেন এখানে প্লেইং যুক্ত করলা? প্লেইং তো হবে না। হ্যাঁ, তোমার ভাই কি জানে না, এটার ইংরেজি কি করো? কিভাবে অন্যদের রেসপেক্ট করতে হয়? সো কি হবে? ডাজেন্ট, মনে আছে এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স করতেছে। ডাজেন্ট ইউর ব্রাদার নো, ডাজেন্ট ইউর ব্রাদার নো, তোমার ভাই কি জানে না কিভাবে? তাহলে এই যে হাউ টু ডিরেক্ট ভার্ব, সম্মান করাটা ভার্ব। তার রেসপেক্ট, কিভাবে সম্মান করতে হয় অন্যদের, আদার্স, রেসপেক্ট আদার্স, হয়ে গেল শেষে ইন্টারোগেটিভ ভার্ব। সো ডাজেন্ট ইউর ব্রাদার নো হাউ টু, নো বাদ গেল। Doesn't your brother know how to respect others? অন্যদের কিভাবে সম্মান করতে হয়? গুড। আচ্ছা, তো আজকেই হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ডরাইটিং এর লাস্ট ক্লাস, মানে ঈদের আগে লাস্ট ক্লাস। নেক্সট ক্লাস তো মঙ্গলবারে একাডেমি অফিস ছুটি, মঙ্গলবার থেকে একাডেমি অফ হয়ে যাচ্ছে, আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি ঈদের জন্য। অন্যবার আরো আগে যায়, এবার একটু দেরিতে যাচ্ছি। তো ঈদের পরে আবার তোমাদের যে ক্লাসগুলো আছে ফ্রি হ্যান্ডরাইটিং এর এখনো অনেকগুলো ক্লাস হবে, তো বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ হবে, ঠিক আছে? ঈদের আগে আজকে লাস্ট ক্লাস। তো আর তো দেখা হচ্ছে না তোমাদের সাথে, ফ্রি হ্যান্ডরাইটিং এ যারা আছো, পেইড ব্যাচে যারা আছো তাদের সাথে হয়তো দেখা হবে। সো দাওয়াত দিয়ে দিই, আমার বাসা হচ্ছে যশোরের
সারসা উপজেলার নাভরণের কাজিরবের গ্রামে হচ্ছে আমার বাসা, ঠিক আছে কিনা? জাস্ট নাভরণে গেলে জিজ্ঞেস করলে হবে, চিনাই দিবে, চিনে আমাদেরকে সবাই, ঠিক আছে? তো চলে যাবা ঈদে, আমাদের বাসায় চলে যাবা, তোমাদের সবাইকে দাওয়াত থাকলো, খালিদ ভাইয়ের বাসায় দাওয়াত থাকলো, প্রচুর মেহমানদারি করবো তোমাদেরকে, ঠিক আছে কিনা? তোমরা তো দাওয়াত দিবা না, আমি দাওয়াত দিয়ে দিলাম। আমি দাওয়াত দিয়ে দিলাম, তোমাদের দাওয়াত থাকবে। ভালো করে একটু বলেন গ্রুপে কিভাবে যুক্ত হবে। সিআরডেমির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, জাস্ট সিআরডেমির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা। সিআরডেমির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায়? এই কমেন্ট বক্সে আছে, এই যে তোমার নিচ দিয়ে একটা দেখো সাবটাইটেল মতো যাচ্ছে, এইখানেও আছে। সো সিআরডেমির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানেও আছে, এই যে এইখানেও আছে, জাস্ট নক দিলেই হবে। এখানে নক দিলে তুমি বুঝতে পারবে, বাকিগুলো বুঝতে পারবে। এখানে জাস্ট নক দিও। অগ্রিম দাওয়াত দিয়ে দিছে সাজ্জাদ, কিন্তু ঠিকানা দেয় না, দেখছো? তাহলে যাবো কেমনে? ঠিকানা এখনই ভুলে গেছে। আচ্ছা, ঠিকানা যদি ভুলে যাও তাহলে আমারে নক দিও ভাইয়া। জিগরগাছা, হ্যাঁ জিগরগাছা আমার তো পাশেই, যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিকানা ভুলে গেলে আমারে নক দিও, তোমাদের আবার ঠিকানা লিখে পাঠিয়ে দিব, না সমস্যা নেই। সো ঈদ মোবারক টু অল, ঠিক আছে কিনা? সবাইকে ঈদ মোবারক, দেখা হবে ঈদের পরে আল্লাহ বাঁচায় রাখলে। অ্যাডভান্স ঈদ মোবারক। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ক্লাসে শেষ পর্যন্ত থাকার জন্য। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।